নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নির্বাচনের তো 7-8 মাস বাকি আছে, কিন্তু দেয়াল লিখন ক্রমশই স্পষ্ট হচ্ছে। দিদিমণিও দেয়াল লিখন পড়তে পাচ্ছেন, তাই অনেক ক্ষেত্রেই উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন। আমি কতগুলো কারণ বলি আপনাদের, 1, 2, 3, 4 করে। আপনারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হতে পারেন, ভিন্ন মত হতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে এই মতের আদান প্রদান খুব স্বাস্থ্যকর লক্ষণ। ভিন্ন মত সব সময় গণতন্ত্রকে সমৃদ্ধ করে, বিতর্কের পরিসরটাকে বৃদ্ধি করে। 1, এই যে বাঙালি আক্রান্ত, ভাষা সন্ত্রাস চলছে, বিজেপি বাংলা বিরোধী, এই যে ন্যারেটিভ, আইপ্যাকের বুদ্ধিতে এই ন্যারেটিভটা তৈরি করেছে তৃণমূল। অনেকদিন হয়ে গেল এই ন্যারেটিভটা কেউ গ্রহণ করছে না। তৃণমূল এটা বুঝতে পারছে। যতই গলা ফাটিয়ে চিৎকার করুক না কেন, মানুষ বুঝতে পারছে যে অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়াতে চাইছে সরকার এবং ভোট ব্যাংকে বার্তা দিচ্ছে। 2, একজন কতটা মরিয়া হতে পারে তার প্রমাণ আমরা পেলাম সেনাবাহিনীর সঙ্গে এই সংঘাতে। 200 জন সেনা নাকি দিদিমণিকে দেখে পালাচ্ছিল। আমার কিছু বলার নেই এরপরে, আপনারাই বলবেন যে এই ধরনের কথা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন কিনা। ওই দেয়াল লিখন পড়তে পাচ্ছেন তো, তাই দিশাহারা হয়ে গেছেন। 3, রাজ্যের শিক্ষামন্ত্রী নাট্য বসু, তিনি খুব অনুপ্রাণিত এখন। ছোটবাবুর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি দিদিমণির পায়ে একেবারে ডাইভ দিয়েছেন, যাতে ক্ষমতায় আসলে আবারও তিনি যাতে মন্ত্রী হতে পারেন। তা বিধানসভায় ভিতরে তিনি কি বললেন, তারপরে সাংবাদিকদেরও বলেছেন। 71 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট করেছিল খান সেনারা বাংলাদেশের মুক্তিকামী বাঙালির উপর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী নৃশংসভাবে খুন করেছিল। ভারতের সেনাবাহিনী ওদের ওই মঞ্চ ভাঙার সঙ্গে ব্রাত্যবাবু কিভাবে মেলালেন যে এর সঙ্গে অপারেশন সার্চলাইটের তিনি ছায়া দেখছেন। মানে কল্পনাটাকে কতটা প্রসারিত করলে এই ধরনের উদ্ভট বক্তব্য একজন দায়িত্বশীল মন্ত্রী করতে পারেন, এটা ভাবলেই অবাক লাগছে। তবে এখন আর অবাক হই না। ব্রাত্যবাবু জেনে শুনেই এটা বলেছেন। তিনি জানেন তিনি ভুল কথা বলছেন, কিন্তু দিদিমণি তো খুশি হলো। দিদিমণিকে তো আমি সন্তুষ্ট করতে পারলাম। এরকম একটা উদ্ভট বক্তব্য রেখে দেয়াল লিখন পড়তে পারছে। 4, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার করে দিয়েছে না, এই যে এসএসসির যে দুর্নীতি, এই দুর্নীতির জন্য দায়ী এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার। এবং এটাও বলেছে, যখন রাজ্য দাগিদের পরীক্ষায় বসানোর জন্য আদালতে গিয়েছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, বোঝা যাচ্ছে যে দাগিদের বাঁচাতে, দাগিদের পরীক্ষায় বসানোর জন্য কেন এত তৎপর রাজ্য সরকার। কারণ ওই দাগিদের মধ্যে মন্ত্রীদের নয়নের মণি আছেন, আবার ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দাও। দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, এটা বুঝতে আর বোধহয় কারুর বাকি নেই। সুপ্রিম কোর্ট এটাই বলেছে। দেখুন, ট্রামে, বাসে, এখন তো মেট্রো রেল, লোকাল ট্রেনে, চায়ের দোকানে, অফিস কাছারিতে আপনি যদি কান পেতে শোনেন, একটা কথাই মানুষ বলছে, সাধারণ মানুষ, তার মধ্যে শাসক দলের সমর্থকরাও আছেন, যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। তারাও অনেকে লজ্জায় মুখ দেখাতে পারছেন না, শাসক দলের সমর্থকরা। এখন তাদের বাড়িতে তো ছেলেমেয়েরা আছে, তারা তো বলছে এই সরকার এই দলের জন্য তোমরা রাজনীতি করো, এরা তো আমাদেরও চাকরি বাকরি গুলোকে খেয়ে নেবে পয়সার জন্য। অলিক ক্ষুধায় এরা নিজেরাই নিজেকে খাবে। দেয়াল লিখন স্পষ্ট হচ্ছে শাসক দলের কাছে। 5, এ তো গেল এসএসসি। ওরা হয়তো পরীক্ষা হবে, ফলও বেরোবে, নিয়োগ হবে কিনা আমি জানি না, অনেক জটিলতা আছে।
এখন গ্রুপ সি গ্রুপ ডি পুরোটাই তো বাতিল, সুপ্রিম কোর্ট অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ করেনি, হয়তো বাধ্য হবে করতে। আরো দাগি শিক্ষকদের নাম বেরোবে, তাই পরীক্ষা হলেও ফল প্রকাশের পর নিয়োগপত্রকে 31শে ডিসেম্বরের মধ্যে পাবেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হলো। আই হ্যাভ আ গ্রেট ডাউট, কারণ এসএসসি চোরেদের পৃষ্ঠপোষকতা করেছে, ওটা ঠগের বাড়ির ভোজ। তাই এসএসসির পক্ষে কোনো পরীক্ষা নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা সম্ভব নয়। শাসক জানে, দেয়াল লিখন স্পষ্ট। 6, এই যে মাননীয় এত কথা বলছেন, মাইক নিয়ে ঘুরছেন, তার নন্দী ভিঙ্গিরাও সমস্বরে একই কথা বলছেন, একটা কথা বলছেন এই চুরি নিয়ে, চাকরি চুরি নিয়ে। সুপ্রিম কোর্ট যেভাবে সত্যিটা সামনে এনে দিয়েছে, মুখ লুকোতে পারছে না। তবে কয়েকদিন এরা এতটাই নির্লজ্জ, আবার মাইক ফুঁকতে শুরু করবে, বলবে আমরা তো চাকরি দিতে চেয়েছিলাম, দুষ্টু লোকেরা আদালতে গিয়ে সব চাকরি বাতিল করছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। ছোট নাকি ভুল হয়েছে? ছোট ছোট কাজ করতে গেলে ভুল হয়। পর্বত প্রমাণ দুর্নীতি ছোট ভুল। মানুষকে এত বোকা ভাবে না এরা, মানুষ চুপ করে থাকে, যখন সময় হয় তখন ঠিক পদক্ষেপটাই নেয়। 7, এরপরে তো প্রাথমিকের নির্দেশ দেবে হাইকোর্ট, সেখানেও যদি ঢাকি সহ বিসর্জন হয়ে যায় তাহলে তো বিদায় ঘন্টা যে বাজছে তা নিয়ে আর কারোর মনে কোনো সংশয় থাকবে না। 8, এসআইআর নিয়ে কি আতঙ্ক। ছোটবাবু বলেছেন 10 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনে ঘেরাও করবেন, 2000 লোক নিয়ে যান আগে। আসলে আমাকে একজন বলছিলেন যে ছোটবাবুকে কিন্তু তৃণমূলের অনেকেই লায়াবিলিটি বলে মনে করে, আর ছোটবাবুর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না এজেন্সি, এ নিয়েও তৃণমূলের মধ্যে প্রশ্ন আছে। অনেকে এটাও নাকি বলেন যে ছোটবাবুর বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা মন্দিরে গিয়ে মানত করবেন, এতটাই খুশি হবেন তারা তৃণমূলের তাবৎ তাবৎ নেতা। আমাকে একজন বললেন যে অন্তরের মনোভাব এটাই। যাই হোক, এর সত্য মিথ্যা জানি না, কারণ ছোটবাবু যে প্যারালাল সাম্রাজ্য তৈরি করেছেন বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে, তাতে তৃণমূলের অনেক নেতারই প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। সর্বক্ষেত্রে ওই বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অনুপ্রবেশ, এমনকি সরকারি কাজকর্মেও তারা নাক গলায়। বিরোধী দলনেতা তো পরিষ্কার নাম দিয়ে অভিযোগ করেছেন যে কোন কোন দপ্তরে কাদের হুমকি দিচ্ছে ওই বেসরকারি সংস্থা। এগুলো হচ্ছে কি বলবো বলুন তো, বুঝতে পারছে সামনের দিনটা মোটেই মসৃণ নয়, ভালো নয়। সবার আগে এটা বুঝছেন বঙ্গেশ্বরী, কারণ তিনি এই যে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন কেন, তার কারণ তিনি বুঝতে পারছেন যে এই সরকার যে চৌর্যবৃত্তিকে পৃষ্ঠপোষকতা করে সেটা মানুষ ধরে ফেলেছে। শুধু ভাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডারের অনুদান দিয়ে নকল বুঁদি গড়ার বোধহয় রক্ষা করা যাবে না। নয়, বিজেপি এবং তৃণমূলের ভোটের পার্থক্য কত? তৃণমূল 45 লাখ ভোট বেশি পেয়েছে, বিজেপি ভোট যা পেয়েছে তার 99% হিন্দু ভোট। তার মধ্যে হিন্দু মাতৃশক্তি আছে, তারা লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সুবিধা প্রাপক। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী দিয়ে সমস্ত মাতৃশক্তির ভোট তৃণমূল পাবে তা নয়। এবং এই যে লক্ষ্মীর ভান্ডারের এফেক্টটা ডিসকাউন্ট হয়ে গেছে, কারণ এটা বেশ কিছুদিন ধরে চলছে, তার সুফল 3টে নির্বাচনে তৃণমূল পেয়ে গেছে, নতুন করে পাওয়ার কিছু নেই। বরাদ্দ বাড়ালেও পাবে না, কারণ মানুষ জানেন, মাতৃশক্তি জানেন, যেই সরকার করুক না কেন এই ধরনের প্রকল্প তারা বন্ধ করবে না। অর্থাৎ প্রকল্প চালু থাকার গ্যারান্টি তারা পেয়েছেন, যেই ক্ষমতায় আসুক এই প্রকল্প চালু থাকবে। তাহলে তারা কি দেখবেন? তাদের সন্তানদের
শিক্ষা, চাকরি, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগের সুযোগ আছে কি নেই? বিজেপি সরকার হলে ডাবল ইঞ্জিনের সরকার হবে। যদি ক্ষমতায় আসে বিজেপির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে সুশাসন দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন এবং তারা সুশাসনের জন্য যা করা দরকার করবেন এবং সুনির্দিষ্ট একটা ভিশন ডকুমেন্ট সামনে এনে রোডম্যাপ মানুষের সামনে দেবেন। তাই শুধু লক্ষ্মীর ভান্ডারকে পুঁজি করে আর বোধহয় মাতৃশক্তিকে পুরোটা তৃণমূলের পক্ষে নিয়ে আসা সম্ভব হবে না। 10, এসআইআর হলে ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তৃণমূলের অভ্যন্তরীণ হিসাব 70 লক্ষ, আমার ধারণা 1 কোটির মতো। এই মাসেই নোটিফিকেশন হয়ে যাবে এসআইআর এ, কাজ শুরু হবে হয়তো লক্ষ্মী পুজো কালী পুজোর ওই সময়, আর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশোধিত তালিকা বেরোবে। নো এসআইআর নো ভোট। মালদার বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী বলেছেন যে এসআইআর ছাড়া নির্বাচন হবে না। যদি সরকার অসহযোগিতা করে, এসআইআর করতে কমিশন বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে, তারপরে নির্বাচন হবে। এখন অনেকে বলেন ওভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, শুধুমাত্র রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি হয় না। ঠিক বলেছেন, কিন্তু কেশবানন্দ ভারতী মামলার রায়টা পড়ুন সুপ্রিম কোর্টে, তাতে সুপ্রিম কোর্ট কি বলেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে শুধুমাত্র রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, এটা যেমন ঠিক, একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠান যদি ভেঙে পড়ে কোনো রাজ্যে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, তখন সংসদে অনুমোদনেরও প্রয়োজন হয় না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি সংবিধান মেনে ভোটার তালিকা সংশোধনের কাজ করতে না পারে, বাধাপ্রাপ্ত হয়, সরকার অসহযোগিতা করে, সেটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার শামিল। তখন নির্বাচন কমিশন দেশের সাংবিধানিক প্রধানকে এই পরিস্থিতির কথা জানালে, মানে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন করণীয় কি, কেন্দ্রীয় সরকার রাজভবনের কাছে জানতে চাইবেন, তখন যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কারুর কিছু বলার থাকবে না, কারণ কেশবানন্দ ভারতী মামলায় এরাইটাই দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বশেষে বলি, এরা খুব তো ধর্মনিরপেক্ষতার বড়াই করে, কিন্তু মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে। সম্প্রতি উর্দু একাডেমির একটা অনুষ্ঠানে বিশিষ্ট কবি গীতিকা জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল উর্দু একাডেমির পক্ষ থেকে। কিছু মৌলবাদী সংগঠনের আপত্তিতে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। জাভেদ আখতার নাকি ঈশ্বরে বিশ্বাস করেন না, তিনি নাস্তিক, তাই তাকে আমন্ত্রণ জানানো যাবে না। তিনি যদি আসেন, ওই তসলিমা নাসরিনের সঙ্গে 2008-এ যে ঘটনা ঘটেছিল, রিপন স্ট্রিট সংলগ্ন, পার্ক সার্কাল, মল্লিক বাজার সংলগ্ন, আমার নিজের চোখে দেখা, সেনা নামাতে হয়েছিল, সেই রকম পরিস্থিতি হবে। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী এই সকল ধর্মনিরপেক্ষ দলগুলো দেখুন মুখে কুলো, সেলিম সাহেবের মুখে কথা নেই, এরাই তাসলিমাকে তাড়িয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, এই সেলিমরা, বুদ্ধবাবুর সরকার এখনো চুপ। অর্থাৎ মুখে ধর্মনিরপেক্ষতার ধ্বজা ওড়াবো আর মৌলবাদী সংগঠনের চাপের মুখে পড়ে নতি স্বীকার করব, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এরা তোষণবাজ, তোষণ করে করে ভোট ব্যাংককে সন্তুষ্ট করে তাদের ভোটটা আদায় করাই এদের লক্ষ্য। বামেরা খুব কৌশলে করত, তৃণমূল খুল্লা করে, কিন্তু তোষণের প্রশ্নে বাম, কংগ্রেস, তৃণমূল কিন্তু এক বন্ধনীভুক্ত। এটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। সংখ্যালঘু সমাজের আলোকপ্রাপ্ত অংশও দেখছেন। আলোকপ্রাপ্ত অংশের সমর্থন কিন্তু তৃণমূল সরকারের প্রতি নেই। ওই শাহজাহান, জাহাঙ্গীর, মুদাস্সার, কাইজার, মুসলিম স্ট্রংম্যান, ওই জেসিবি নাকি নাম, ওই যে ইসলামপুরে, ওরা ভোটের দিন দাপিয়ে বেড়ায়, ওরাই বর্ষা শাসকের।
কিন্তু আলোকপ্রাপ্ত অংশ সংখ্যালঘু সমাজের এই সরকারের পাশে নেই। তারাও বোধহয় দেয়াল লিখন পড়তে পারছেন, কিন্তু শাসক দেয়াল লিখন পড়তে পারছেন। এ বড় সুখের সময় নয়। দিন যত এগোবে তত ওই সাইলেন্ট মেজরিটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। বাংলাটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, হয় পুরো খাদে পড়ে যাবে, নইলে বাংলায় নতুন সূর্যোদয় হবে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কমিটেড ভোটাররা সরকার তৈরি করে না, সরকার ফেলে না, সরকার ভাঙা গড়ার কাজ করে ওই সাইলেন্ট মেজরিটি, যাদের অনেকেই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 2026-এ তারা কি করবেন। তাই বোধহয় মাননীয় দেয়াল লিখনটা স্পষ্ট পড়তে পারছে।